ওনার বাড়ির সামনে যে পভার্টি আছে, আমি তো ভাই বলছি কি ওনার জন্য বেঘরও হয়েছে, ওনার সাম্রাজ্য বিস্তার করার জন্য, ওনার ভাইয়েদের বাড়ি বানাবার জন্য সেই বস্তিটুকুও চলে গেছে। সেই যে উচ্ছেদের করুণ কাহিনী, সেটা উনি কেন শুনতে পাননি, কেন শুনতে চাননি। আর আজকে উনি বুঝিয়ে দিলেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি বাড়ি থেকে বেরোতে দেবেন না বলেছেন। কুণাল ঘোষ তো তবু বিধায়ক, ওনার তো নিজের বিধানসভা কনস্টিটিউয়েন্সিতে কাজ থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কও হতে পারেননি, উনি তো দলনেত্রী। তাহলে দলের প্রতিনিধি হিসেবে উনি কেন গেলেন না? এই মহিলা আজকে যে ফুটপাতে দুধ ফোটাতে বাধ্য হয়েছে, এটা তো শুভেন্দু অধিকারীর এই 100 দিন 110 দিনের সরকারের জন্য নয়। করে দেখিয়েছেন যে বিরোধীদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বিরোধীরা কোনো ইস্যু উত্থাপন করার আগে সেটা শুভেন্দু অধিকারী সেই ইস্যু নিয়ে কথা বলছেন। সেইটাই আমরা এতদিন দেখতে চেয়েছি। রয়ে গেছেন ফেসবুকে বন্দি আর আপনার ওই এপাং অপাং ঝপাং ওই কবিতার মধ্যে। আপনি ওখানে সুখে দিন কাটান, নয়তো উনি যে ধরনের কাজের মধ্যে ব্যস্ত থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ আমি দেখার প্রয়োজন মনে করি না, তো উনি কেন দেখবেন? এটা খুব স্বাভাবিক বিষয়। পুতুল নাচে সেই সুতোটা যার হাতে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে পুতুল নাচটা নাচছে, সুতোটা আছে শুভেন্দু অধিকারীর হাতে। উনি যা বলেছেন উনি কাজে করে দেখিয়েছেন, যে বিরোধীদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু আজকে একটা গৌরবের দিন যে আমরা এই রকম মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিলাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় যদি এটা হতো না, তাহলে যেটা হতো যে প্রথমেই ও পাঞ্জাব থেকে এসে একটা টেররিস্ট একটা আখ্যা দেওয়ার চেষ্টা হতে পারতো। ওকে প্রথম জিনিস বলা হতো মহিলা মানে দুশ্চরিত্র হতে বাধ্য ছিল, কোন কোন খারাপ গ্যাংয়ের সঙ্গে যুক্ত, এই সব অ্যানালিসিসে ঢুকে যেত, যেটা করে একটা ইস্যুকে আরও কদর্য করে তুলতো। তাহলে মানুষের ম্যান্ডেটকে বাজারে পণ্য তৈরি করেছো তোমরা। যেখানে যাবে, যে দলে যাবে, ম্যান্ডেটটা তোমার সঙ্গে ট্রান্সফার হয়ে যাবে, এটা কখনো হতে পারে? বিষয়টা যদি এত লঘু হতো তাহলে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট এদেরকে নোটিশ দিতেন না। নোটিশ দিয়েছে মানেই হচ্ছে বিষয়টাকে কিন্তু গ্রহণ করেছেন। এবং আমরা হয়তো দেখছি একটা সূক্ষ্ম জায়গায় ব্যালেন্সে ঝুলছে এদের ভাগ্য, যে কালকে অবধি যারা নরেন্দ্র মোদীজির মাকেও ছাড়েননি, যারা তার ব্যক্তিগত জীবনে ঢুকে পড়েছেন, যারা শুভেন্দু অধিকারীর মানে হেন বিষয় যেগুলো নিয়ে মানুষ হয়তো চর্চা করা, তিনি কত নিম্ন স্তরের সেটারই পরিচয় দিয়ে যারা কাল অবধি কথা বলতেন, তারা যদি আজকে মোদিজির জয় বলেন, যার বুকে নাকি কি মক্কা মদিনা কাবা কত কি ছিল, এখন সে বলছে যে না আমি গোমাতাকে সেবা করে এসছি, এখানে বলতো যা তোর বাপকে ডেকে বল, তাই তো। তখন যদি এরা প্রতিবাদ করতো, সত্যি অসাধারণ, উনি অসাধারণ জায়গায় থাকেন যেখানে যোগ্যতা নিয়ে মানুষকে ঢুকতে হয়। কিন্তু আমি তবু বলছি, রচনা বন্দ্যোপাধ্যায় নিজেই জানেন না উনি কি বলছে, যে উনি ওনার আরবানা থেকে বেরিয়ে ওনার কনস্টিটুয়েন্সিতে যান, গিয়ে বলুন মোদিজিকে আমি ভীষণ ভালোবাসি, আমি অন্নপূর্ণা যোজনা তোমাদের পাইয়ে দেব। আজ আমি দেখছি যে তারা অত্যন্ত গৈরিকীকরণের দিকে ঝুঁকে গেছে, ভালো তৃণমূল হয়ে গেছে। 21শে জুলাইয়ে শহীদ পরিবারের ছেলে আসছে ঋতব্রতর কাছে, যার সরকার ওই শহীদদেরকে তৈরি করেছে। 20 জন সাংসদ পদ কি খারিজ হতে পারে? আজ সুপ্রিম কোর্ট কিন্তু যেভাবে দেখা গেল তাদেরকে নোটিশ পাঠিয়েছে, এই মুহূর্তে অনেকেই আশঙ্কা করছেন তাদের সাংসদ পদ যেতে পারে। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বৈশাখী বন্দ্যোপাধ্যায়, কথা বলবো দিদির সাথে। কি বলবেন দিদি? প্রথমেই বলি, এই 20 জন সাংসদের পদ থাকবে কি থাকবে না এ নিয়ে আমার খুব বেশি অভিরুচি নেই। কিন্তু একটা জিনিস আমাকে যেটা নতুনভাবে ভাবাচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসেবে, এটা একটা পুরনো অসুখ, গণতন্ত্রের একটা পুরনো অসুখকে নতুন করে নিরাময়ের যদি আমরা একটা দিক বলে ভাবি, যে আমি ম্যান্ডেট নিতে যাচ্ছি একটা পার্টিকুলার পার্টির আইডিওলজিকে সামনে রেখে, তার নেতৃত্বকে সামনে রেখে, তার সংগঠনকে ব্যবহার করে দিনের পর দিন একটা স্লোগান তুলে মানুষকে কনভিন্স করলাম আমাকে ভোট দিতে। তারপরে একটা মানে কোনো আদর্শ, কোনো বৃহত্তর চিন্তাভাবনা বা দেশের স্বার্থের নামের মোড়কে একেবারে ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য এই যে দলবদল, আর এই দলবদলের খেলাটার কতগুলো সেফগার্ড আমাদেরই এই কনস্টিটিউশনাল মেশিনারির মধ্যে আছে। এই যে এরা ভাবছে যে অ্যান্টি ডিফেকশন লকে এদের ফেভারে কোনোভাবে ব্যবহার করে, এটা ডিফেকশন না ডিসেন্ট, এটা মার্জার, এত কিছুর ভাবনার মধ্যে দিয়ে এরা অ্যাকচুয়ালি একটা সেফগার্ড খোঁজার চেষ্টা করছে। কিন্তু আমি একটা জিনিস বলছি, মানুষের ম্যান্ডেটে তো তুমি সাংসদ হয়েছো,
তাহলে মানুষের ম্যান্ডেটকে এই বাজারে পণ্য তৈরি করেছো তোমরা? যেখানে যাবে, যে দলে যাবে, ম্যান্ডেটটা তোমার সঙ্গে ট্রান্সফার হয়ে যাবে? এটা কখনো হতে পারে? আমি একটা দলকে সামনে রেখে আমার ব্যক্তিগত ক্যারিজমায় যদি আমি জিততাম, অনেকেই বলছেন আমার ব্যক্তিগত ক্যারিজমায় জিতেছি, আমি বলছি তাহলে তো খুব ভালো কথা, নতুন দল, নতুন আদর্শ, নতুন অ্যালায়েন্স যাক মানুষের কাছে, মানুষকে বলুক আমি আমার ক্যারিজমায় আগের বার জিতেছিলাম এই সিম্বলে, আমি একটা নতুন সিম্বলে এবার এসছি, তুমি আমায় ভোট দাও। তাহলেই সত্য প্রকাশিত হবে। কেন এই ম্যান্ডেটটাকে ধরে রাখবো, মানুষের বিশ্বাসকে নিয়ে ছেলেখেলা করব, আর তারপরে ওই চোরা গলি খুঁজবো কনস্টিটিউশনাল মেশিনারির মধ্যে দিয়ে? কিন্তু আমাদের 10th শিডিউলে যেটা আছে না, দেখো বিষয়টা যদি এত লঘু হতো তাহলে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট এদেরকে নোটিশ দিতেন না। নোটিশ দিয়েছে মানেই হচ্ছে বিষয়টাকে কিন্তু গ্রহণ করেছেন। এবং আমরা হয়তো দেখছি একটা সূক্ষ্ম জায়গায় ব্যালেন্সে ঝুলছে এদের ভাগ্য। আর স্পিকার যেহেতু দেরি করছেন সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে। প্রথম কথা বুঝতে হবে যে এটা তো কোনো ক্লারিক্যাল জব নয়, স্পিকার গিয়ে হঠাৎ করে বসে কিছু খতিয়ান দেখবেন এবং সিদ্ধান্ত দিয়ে দেবেন। এটা একটা, আমাদের পুরো প্রক্রিয়াটা খুব জটিল। সেইখানে একজন স্পিকারের এত কাজকর্মের মধ্যে দিয়ে যখন একটা জিনিসের সিদ্ধান্ত নিতে হয়, এবং এগুলো সব হচ্ছে অত্যন্ত সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হয়, সেখানে স্পিকার যে সময়টা নিচ্ছেন সেখানে কিন্তু আর একটা প্রশ্ন উঠে যাচ্ছে ওনার নিউট্রালিটি নিয়ে। যেহেতু আমাদের সংসদীয় ব্যবস্থাটা এমনভাবে হয়েছে যে আমাদের স্পিকারও কোনো একটি দলের থেকেই আসেন, সেই দলীয় আনুগত্য কাজ করছে এই ডিলেটার পেছনে নাকি জেনুইন আছে ডিলেটা, সেটা তো মানুষের মনকে ভাবাচ্ছে। কারণ এই 20 জনের এই দলবদলটাকে বেশিরভাগ আপামর জনতা মেনে নেননি। দিদি, রচনা বন্দ্যোপাধ্যায় তো বলছেন মোদি ভালো, তিনি প্রশংসা অলরেডি শুরু করে দিয়েছেন। কি যদি লক্ষ্মী ভাণ্ডার না পাওয়া, অন্নপূর্ণা ভাণ্ডার না পাওয়া, আমার কাছে এসো, আমার অফিসে এসো। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন আমি তো রচনা বন্দ্যোপাধ্যায় অমনি সাধারণ মেয়ে নয়। না, উনি সত্যি অসাধারণ, উনি অসাধারণ জায়গায় থাকেন যেখানে যোগ্যতা নিয়ে মানুষকে ঢুকতে হয়। কিন্তু আমি তবু বলছি রচনা বন্দ্যোপাধ্যায় নিজেই জানেন না উনি কি বলছেন। গতকাল উনি বললেন যে যদি তৃণমূল জিততো তাহলে আমি তৃণমূলেই থাকতাম। এর থেকে বেশি নিজেকে আর কি এক্সপোজ উনি করতে পারবেন? তুমি ভাবো যে রচনা বন্দ্যোপাধ্যায় এই কারণেই অসাধারণ, কারণ তোমাকে আমাকে ওনাকে নিয়ে আলোচনা করতে হয়েছে। নয়তো উনি বিগত দিনের একজন অ্যাক্ট্রেস যিনি এখন অত আর সিনেমা করেন না, একটা সিনেমা শো, টিভি শো করতেন, সেটা নিশ্চয়ই অনেক মানুষ দেখেছেন, যেখান থেকে উনি দিদি নাম্বার 1 একটা শোয়ের মাধ্যমে নিজেকেও নিশ্চয়ই উনি দিদি নাম্বার 1ই মনে করছিলেন, যদিও কিছুদিন আগে উনি মমতাদিকেই দিদি নাম্বার 1 মনে করতেন। তো যাই হোক, ওনার নিজের সম্পর্কে যে উচ্চ ধারণা, সেই উচ্চ ধারণাকে রেসপেক্ট রেখেই বলছি যে উনি ওনার আরবানা থেকে বেরিয়ে ওনার কনস্টিটুয়েন্সিতে যান, গিয়ে বলুন মোদিজিকে আমি ভীষণ ভালোবাসি, আমি অন্নপূর্ণা যোজনা তোমাদের পাইয়ে দেব। আর কি ওনার যদি আর এর বাইরে যদি কোনো ভাবনা থাকে, কারণ উনি আগে ধোঁয়া দেখেছিলেন, চারিদিকে এত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দেখলেন, তারপরেই বললেন কিচ্ছু কাজ হয়নি পশ্চিমবঙ্গে। তো ওনার আসলে ভারসাম্যের কোথাও একটা গণ্ডগোল হচ্ছে। তো উনি যে ভাবনাগুলো নিয়ে এখন চলছেন, যে বা দুর্ভাবনা, সেগুলো নিয়ে মানুষের কাছে যাক। আবার কাকুলি ঘোষ দস্তিদার তিনি বলছেন বহুজন হয়ে যাব আমরা, বহুজন এনসিপি। না, আসলে প্রত্যেকে না একটা ওই আমাদের একটা সময় যায় না যখন আমরা নিজেরা বুঝতে পারি না যে আমরা কিসের ওপর দিয়ে যাচ্ছি, মাটির ওপর পা রাখছি না চোরাবালিতে, সেটা ওনারা নিজেরাই বুঝতে পারছেন না। হুজুগে পড়ে ক্ষমতা ধরে রাখতে, এবং একটা জিনিস মনে রাখতে হবে, এরা রাজনীতিতে কি আছে মানুষের জন্য, মানুষের কথা ভেবে? আসলে রাজনীতিটা এদের কাছে একটা অস্ত্র, সেই অস্ত্রটা যদি না থাকে তাহলে ওভার দ্য ইয়ার্স, বহু বছরের যে সঞ্চিত পাপ, এরা যে অন্যায়গুলো করেছে, যদি একটা রাজনীতির মোড়কে না থাকে তাহলে কিন্তু মানুষ আজকে ডিম ছুটছে, মানুষের ভয়ে রাস্তায় বেরোতে পারছে না। এই সময়ও তো তৃণমূলের বেশ কিছু নেতা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যারা ডিম চোরেনি, যাদেরকে দেখে কেউ বাজে স্লোগান দেয়নি। মমতা ব্যানার্জি গাড়ি আক্রান্ত হয়েছে, কিন্তু এমন অনেক নেতার আমি নাম নিতে পারি যারা আক্রান্ত হননি, ঘুরে বেড়াচ্ছে, একদম ঘুরে বেড়াচ্ছে। কেন করতে পেরেছে? কারণ তারা মানুষের জন্য একটু হলেও কাজ করেছে। আর মানুষ না ভালোটাই মনে রাখে, খারাপটা কিন্তু বলছেন যে
এই মুহূর্তে দাঁড়িয়ে শতাব্দী রায় বলছে আমরা কাজ করছি, আমাদের কাজে ফোকাস। না না, আমি সত্যিই বলছি, ওনারা কাজ করছেন, ওনারা কাজে ফোকাস করুন, খুব ভালো কথা। আমরা তো কাজ করারই ম্যান্ডেট নিয়ে তো উনি পার্লামেন্টে গেছিলেন। কেউ কেউ আবার তার মধ্যে রিলও করছেন, বৃষ্টি দেখে সাদা শাড়ি পরে, হ্যাঁ রিল বানাচ্ছেন, আমরা সেটাও দেখতে পাচ্ছি, সেটাও একটা কাজ, ক্রিয়েটিভ কাজ আর কি। কিন্তু আমি বলছি যে কালকে অবধি যারা নরেন্দ্র মোদীজির মাকেও ছাড়েননি, যারা তার ব্যক্তিগত জীবনে ঢুকে পড়েছেন, যারা শুভেন্দু অধিকারীর মানে হেন বিষয় যেগুলো নিয়ে মানুষ হয়তো চর্চা করা আসলে তার ডিগনিটির নিচে, এর জন্য শুভেন্দু অধিকারী অপমানিত হননি, তিনি কত নিম্ন স্তরের সেটারই পরিচয় দিয়ে যারা কাল অবধি কথা বলতেন, তারা যদি আজকে মোদিজির জয় বলেন, যার বুকে নাকি কি মক্কা মদিনা কাবা কত কি ছিল, এখন সে বলছে যে না আমি গোমাতাকে সেবা করে এসছি। আসলে মানুষকে না মানে ভোটারদেরকে এত বোকা একটা এন্টিটি মনে করে লোকে। কিন্তু আমি বলছি ভারতের জনতা এবং পশ্চিমবঙ্গের মাটি ভীষণ উর্বর, এরা এত তাড়াতাড়ি মানুষকে রিড করতে পারে না, যে কারণে কিন্তু তুমি দেখছো যে আজকাল একটা ট্রেন্ড আসছে, ওই যে স্টেবিলিটির নামে 37 বছরের শাসন 15 বছরেই কিন্তু পতন হলো। যারা এত বড় একটা ম্যান্ডেট নিয়ে এসেছিল, 15 বছর লাগলো হয়তো মানুষের জবাব দিতে। কারণ আমরা না বাংলায় কিন্তু সবসময় যেহেতু একটা স্টেবিলিটি চাই, একটা স্থিতিশীল সরকার চাই, আমরা সবসময় চাই যে তাদেরকে একটা সুযোগ দিতে। সুযোগটা প্রথমবার কাজ করার পর দ্বিতীয়বার পেল, দ্বিতীয়বার যখন পছন্দ হলো, তখন তৃতীয়বার যখন সংশোধন করলো না, তখনই কিন্তু একেবারে মুখ থুবড়ে পড়ে গেল। এবং এমন পড়লো যে আমরা তখন এনসিপিআই দেখছি, বহুজন এনসিপিআই দেখছি, কেউ বিজেপির গৈরিক পরে নিজেরা ঘুরে বেড়াচ্ছে, কে বিজেপি নেয়নি কিন্তু সবসময় গলায় একটা গেরুয়া স্কার্ফ দেখতে পাচ্ছি, এদিক ওদিক ছুটে যাচ্ছে। কেউ মেদিনীপুরে এতদিন ঘুরে বেড়াতো, কেউ কাতির সেই বাড়িটায় ঢোকার সাহস পায়নি, সেই শিরকুঞ্জে, যেখানে বলতো যা তোর বাপকে ডেকে বল, তাই তো। তখন যদি এরা প্রতিবাদ করতো, যখন আমরা করেছি কিন্তু, যে এই ভাষা তৃণমূলের জন্য এই ভাষা সন্ত্রাস খুব এক্সপেন্সিভ হয়ে যাবে, কিন্তু আজ আমি দেখছি যে তারা অত্যন্ত গৈরিকীকরণের দিকে ঝুঁকে গেছে, ভালো তৃণমূল হয়ে গেছে। ঋতব্রতর কাছে সবচেয়ে হাস্যকর হচ্ছে যে 21শে জুলাইয়ে শহীদ পরিবারের ছেলে আসছে ঋতব্রতর কাছে, যার সরকার ওই শহীদদেরকে তৈরি করেছে। বামপন্থীরাই তো একসময় এর জন্য রেসপন্সিবল ছিল বলে আমরা মনে করেছি। সেই শহীদ পরিবারকে পুরোটা হচ্ছে আজকের দিনে কি জানো তো, মানে মানবিকতা তো তার কণ্ঠস্বর হারাচ্ছে। এখনও তোমার গলার মধ্যে আমরা ওই জন্য ওই দরদ শুনতে পাই, যাদের মধ্যে খুঁজি তাদেরকে আঁকড়ে ধরার চেষ্টা করি এই কারণে, কারণ এটা এখন রেয়ার হয়ে যাচ্ছে। আগে যেটা আমরা ভাবতাম যে মানুষ হয়ে জন্মেছি, মান আর হুঁশ দুটো থাকাটাই স্বাভাবিক, এখন দুটো থাকাটা অস্বাভাবিক হয়ে গেছে। এই পরিস্থিতিতে আপনি যখন মুখ খুলছেন, একের পর এক ভিডিও যখন আসছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ফেসবুক লাইভেই আটকে আছেন। তিনি বলছেন আমি বেরোবো, মিষ্টি খাবো, কিন্তু উনি বেরোচ্ছেন না কেন? মানে কোন জায়গাটাই আটকাচ্ছে আমার মনে হয় ওনার অহমিকার কারণে। কারণ ইনসিকিউরিটি একটা হতে পারে, কিন্তু তার থেকেও বেশি ওনার অহংকার কাজ করছে জানো। মানে নয়তো আজকে যে ঘটনাটা ঘটেছে, আমি আবার বলি, তোমাকে ধন্যবাদ জানাই যে কিছুদিন আমাদেরকে নাড়া দিচ্ছিল একটা ছবি, ফুটপাতের দুধ ফোটানো ওই মুহূর্তটা যখন খুব মানে একটা যন্ত্রণা দিয়ে গেছে। কিন্তু দেখো আমি তফাৎ দেখাচ্ছি, মানে এখনকার মুখ্যমন্ত্রী আর আমাদের এক্স চিফ মিনিস্টারের মধ্যে। এক্স চিফ মিনিস্টার কবিতা লিখছেন কেন? ওনার তো এখন হাতে অনেক সময় ছিল, উনি কালকে চলে যেতে পারতেন, তাহলেই কিন্তু শুভেন্দু অধিকারীর আজকে ইস্যুটা থাকতো না। কিন্তু উনি বিরোধীদের হাত থেকে ইস্যু ছিনিয়ে নিয়ে উনি প্রমাণ করলেন, যেটা কোনো মুখ্যমন্ত্রী করতে পারেননি, যে সমালোচনা মানে কিন্তু আমার ক্ষতি করা নয়। সমালোচনা মানে হচ্ছে একটা আলোচনা, আলোচনা, অর্থাৎ আমার আলোচনার মধ্যে এই ইস্যুটাকে তুমি দিয়ে দিয়েছো, মানুষ এখানে পীড়া পেয়েছে, কোথাও দুঃখিত হয়েছে, কারুর কান্না এসেছে, তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে আমি যাব ওখানে। কোনো অহংকার কাজ করেনি। একজন ফুটপাতবাসী যার কোনো অধিকার সত্যিকারের ফুটপাতের ওপর নেই, আমরা সবাই জানি, আমরা ফুটপাতবাসীদের কি ওইখানে মনে করবো যে ওখানে তাজমহল করে ওরা থাকতে পারবে? ওরা আজকে এখান থেকে বিতাড়িত হবে, আবার ওরা হচ্ছে ইটারনালি ডিসপ্লেসড একটা এন্টিটি। কিন্তু আমি তোমায় বলছি যে তার কাছে যখন গিয়ে পৌঁছেছে,
তখন আমরা যারা ওনাকে এনেছি ক্ষমতায়, আমাদের কিন্তু আজকে একটা গৌরবের দিন যে আমরা এই রকম মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিলাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় যদি এটা হতো না, তাহলে যেটা হতো যে প্রথমেই ও পাঞ্জাব থেকে এসে একটা টেররিস্ট একটা আখ্যা দেওয়ার চেষ্টা হতে পারত। ওকে প্রথম জিনিস বলা হতো মহিলা মানে দুশ্চরিত্র হতে বাধ্য ছিল, কোন কোন খারাপ গ্যাংয়ের সঙ্গে যুক্ত, এই সব অ্যানালিসিসে ঢুকে যেত, যেটা করে একটা ইস্যুকে আরও কদর্য করে তুলত। কিন্তু ভাবনার তফাৎ না, মানে আমি ভাবছিলাম যে আমাদের এখনকার মুখ্যমন্ত্রী অনেকটা সময় আধ্যাত্মিক চেতনার বিকাশের জন্য তো উনি ডেডিকেট করেন। আমাদের মধ্যে বোধহয় সত্যিকারের একটা আধ্যাত্মিক বিকাশ ঘটলে পরে আমরা একমাত্র আজকের এই কাজটা করতে পারি। হয়তো তোমার মতো আর মানে আরও 5টা মানুষ যখন এইরকমভাবে কণ্ঠস্বর তুলবে, তখন ঘুমন্ত বিবেকও জেগে ওঠে। সব কিছু তো মুখ্যমন্ত্রীর চোখে আসে না, কিন্তু একজনও যদি আয়নার মতো দেখিয়ে দেয়, তক্ষুনি সেখানে ছুটে যাওয়া মানে হচ্ছে তিনিই অতন্দ্র প্রহরী। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বললেন ফেসবুক লাইভ, বলছি মিডিয়াও ফেস করছে না, মিডিয়া ফেস কেন করছে না? কি মিডিয়া ফেস করছেন না নয়, আসলে মিডিয়া এখন যাচ্ছেনও না, কারণ একসময় তো মিডিয়া স্থাবকতা করতেও, মানে একসময় উনি মিডিয়াকে চোখ রাঙিয়ে ধমকে কে কোন প্রশ্ন করবে, কে থাকবে কে থাকবে না, কে প্রশ্ন করলেই মাওবাদী হয়ে যাবে, কে প্রশ্ন করলেই দেশদ্রোহী হয়ে যাবে, সবটা উনি ডিসাইড করে দিতেন। ওনার ওই বাধা ছন্দে ওনাকে প্রশ্ন না করতে পারলে উনি আনকমফোর্টেবল, এবং সেই আনকমফোর্টেবল টেরিটরিটাই উনি কিছুতেই বেরোতে চাইছেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওনার আনরুলিনেসটাই কিন্তু ওনার আসল সম্পদ ছিল, যে উনি এমন একজন এন্টিটি ছিলেন যিনি আনপ্রেডিক্টেবল, আনরুলি ছিলেন, নিয়ম মানতেন না, পৌঁছে যেতেন, কে কোথায় একজন মুখবধির মহিলা নির্যাতিত হয়েছেন পৌঁছে যেতেন। এইগুলোই আমরা দেখে ভালো লাগতো যে উনি সেখানে চলে যান যেখানে বাকিরা রাজনৈতিক ফায়দার কথা চিন্তা করে, কিন্তু উনি করেন না। আর যখন উনি ক্ষমতায় বসলেন, উনি রাজনৈতিক ফায়দা ছাড়া কিচ্ছু দেখলেন না। আর ওনাকে আমরা দেখছিলাম না, যখন ওই যে করোনা হচ্ছিল তখন বড় বড় পোস্টার লাগানো থাকতো তৃণমূলের, মা জাগছে তাই শহরবাসী ঘুমোচ্ছে। আজ আমার মনে হলো যে নিশ্চিন্তের একটা ঘুম 2 দিন পরে আমার আসবে। ওই ফুটপাতের ওই ছবিটা দেখার পর থেকে না ক্রমশ আমাকে এত পীড়া দিচ্ছিল, আমার মনে হচ্ছিল যে কিছু করা যাবে না, কিছু করা যাবে না। কিন্তু যখন মুখ্যমন্ত্রী নিজের দায়িত্বটা এত সুন্দর পালন করেন না, এইভাবে রাজনৈতিক হাতিয়ার ব্যবহার করা উচিত, যে ইস্যুটা নিজে। মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি শিখিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি অনেক কিছু শেখান, মানে অনেক বয়সে অনেকটা ছোট হয়েও শুভেন্দু অধিকারী যে কাজগুলো করছেন সেটার থেকে সত্যি যদি মমতা বন্দ্যোপাধ্যায় শিখতেন, আমার মনে হয় শেখার তো কোনো বয়স নেই আর কোনো গ্লানিও নেই শেখার মধ্যে। তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে না এরকম ফেসবুক 4 দেয়ালের মধ্যে একটা বদ্ধ ঘর থেকে ওই কতিপয় এক বস্তা পচা কথার মধ্যে ওনাকে আটকে থাকতে হতো না। ওনার জন্য একটা খোলা আকাশ ছিল। না সবাই বলছে এই যে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস এখন দেখছি একটা ব্যবহার করছে, যে ব্যবস্থা করে দেবো বলেছে কাল, যেহেতু যে উনি যাতে না বেরোন সেই ব্যবস্থা করে দেবো। তার মানে দিদি আজকে তো সত্যি ওই ফুটপাতবাসীর ব্যবস্থা করে দিলেন। আসলে কালকে শুভেন্দুবাবু যে কথাটা বলেছিলেন, উনি তখন কি করলেন, উনি ওনার লাইনে ভাবলেন যে আমি বাড়ি থেকে বেরোতে দেবো না। কখন বলতাম? যখন আমায় বেরোলেই লোকে মারবে টারবে, এরকম আমি টেরোরিজমের পথটা নিতাম, যে আমি এমন রাজরোষ দেখাতাম, এমন টেরোরাইজ করতাম যে এখানকার প্রেসিডেন্সির ছাত্রী পালিয়ে গিয়ে এসে দিল্লি চলে গেল, তারপর দিল্লি থেকে বিদেশ। তো উনি বাড়ি থেকে না বেরোতে দিলে এইটা ঘটতো। আর শুভেন্দু অধিকারী যখন বলছেন, তখন তো ওনার রোড ম্যাপটা ক্লিয়ার, যে উনি মানুষের জনাদেশ নিয়ে ওইখানে ঢুকেছেন, যে ক্ষমতার মসনদে বসেছেন সেটা হচ্ছে মানুষের দেয়া ক্ষমতা। তাই মানুষের কাছে পৌঁছে যেতে ওনার বিন্দুমাত্র সময় লাগলো না। আর আজকে উনি বুঝিয়ে দিলেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি বাড়ি থেকে বেরোতে দেবেন না বলেছেন। এখনও যদি মমতা বন্দ্যোপাধ্যায় জাগো বাংলা না পড়ে না, উনি যদি নিজে জাগো মমতা হতেন, তাহলে একটা কি ভালো হতো বলো তো, উনি একটা দীর্ঘদিনের হাইবারনেশন থেকে জাগতেন, জেগে উনি বাস্তবকে দেখতেন, দেখে বুঝতেন যে ছোট্ট ছেলেটিকে সেদিনকে উদীয়মান একটা নেতা দেখে আমি ভয় পেয়ে তাকে খর্ব করে ভেবেছিলাম বসে রাখবো, সে বস মানেনি, সে চলে গিয়ে আমারই জায়গাটায় এসে বসলো। সে
সেই ছেলেটি যে প্রতিদিন শিক্ষা দিচ্ছে সেটা উনি আঁচলে করে যদি কুড়িয়ে নিতেন। আমার মা একসময় বলতেন যে তোর এই পড়াটার থেকে আমি একটা নতুনভাবে শিখলাম, আমি আমার মেয়ের পড়ার থেকে নতুন করে শিখি বা তার ভাবনার থেকে নতুন করে শিখি। কিন্তু উনি তো কুপমণ্ডক মানুষ, ওনার না জগৎটাই হচ্ছে কুয়োটা, কিছুতেই তার বাইরে উনি যাবেন না। তার বাইরে যে এত কিছু ঘটে যাচ্ছে, হ্যাঁ মানে আমি বলছি যে মুখ্যমন্ত্রী কালকে ওনাকে কোথায় হিন্ট দিলেন যদি উনি ধরতে পারতেন। সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস অন্যভাবে দেখাতে মানে অন্যভাবে বলতে শুরু করলেন। অভিষেকেরও টুইট তুমি নিশ্চয়ই দেখেছি। দেখো এই টুইট, এক্স হ্যান্ডেল আর ফেসবুক এইগুলো করে করে না একটা এত ভালো জিনিস তৈরি করেছে যে তুমি আমাদের মুখ্যমন্ত্রীকে যদি দেখো, শুভেন্দু অধিকারী সকাল থেকে রাত অবধি আমরা এটা দেখি যে এই 24 ঘন্টাটাও না ওনার কাজ করার জন্য কম হয়ে যাচ্ছে। উনি যেতে যেতে একটা পথে যদি 4 জন ছেলেকে দেখছেন কোনো একটা ছোট্ট সমস্যা, সেখানেও মুখ্যমন্ত্রী গাড়ি থামাচ্ছেন, গাড়ি থামিয়ে তাদের থেকে জানতে চাইছে। এই যে জনগণের থেকে কনস্ট্যান্ট জানার চেষ্টা, এই যে জনগণের সঙ্গে সংযুক্ত থাকা, এর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে ওই ফেসবুকের দুনিয়া, টুইটারের দুনিয়ায় যত অভিষেক আর এরা গর্জন করবে না, তত এদের পতনের রাস্তা একদম প্রশস্ত হবে। নাহলে আপনি একটা এক্স চিফ মিনিস্টার, আপনি কেন বেরোতে পারবেন না, কেন রাজনীতি করতে পারবেন না? আপনি ওই ভয়ে আতঙ্কিত হচ্ছেন কেন? না আসলে তো উনি বেরোচ্ছেন না এই ভেবে নয় যে ওনাকে কেউ আক্রমণ করবেন। হ্যাঁ, আক্রমণ করলে তো ওনার রাজনৈতিক ফায়দা হতো। তুমি একটা স্বাভাবিকভাবে ভাবো যে আজকে যদি একটা ইট এসে ওনার মাথায় চোট দেয়, সেটা শুধুমাত্র রাজনৈতিক ফায়দা এই নয় যে দেখো আমি আক্রান্ত হলাম, তার মানে রাষ্ট্র ব্যবস্থার একটা কোথাও গিয়ে খামতি যে আমাকে সুরক্ষা দিতে পারলো না। আমাদের পুলিশি ব্যবস্থায় প্রশ্ন উঠতো। উনি তো অনেকগুলো প্রশ্ন তুলতে পারতেন যদি উনি সত্যিকারের রাস্তায় নেমে হাঁটতেন। উনি মানুষকে কিন্তু অনেক বেশি জাগ্রত করতে পারতেন। তা না করে উনি শুধু অরণ্যে রোদন করে চলেছেন। ওনার ওই অন্ধকার বাড়ি, অন্ধকার ঘর, সেখানে একটা প্রদীপের মতো উনি নিজে কথা বলে যাচ্ছেন, বকবক করছেন, আর সে কথা কজন শুনছে না সেটা ঠিক নেই। ওনাকে যে ফেসবুকেই রাখবো, শুভেন্দু অধিকারী যেটা বলেছে সেটাই করে দেখাচ্ছেন। মানে এটা না শুভেন্দু অধিকারীকে একদম আমি বলবো যে সবচেয়ে সহজ মানে যে ওনার অ্যাচিভমেন্ট, যেটা এত বিন্দুমাত্র এফার্ট দিতে হয়নি, যে ওনার প্রেজেন্সটা ও মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরো ঘরে ঢুকিয়ে দিল। কিন্তু তৃণমূল কংগ্রেস দিদি এইটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস বলার চেষ্টা করছে যে শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরে শুভেন্দু অধিকারী পদক্ষেপ নিল। না, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী যখন অপোজিশনে ছিলেন না তখনই গুরুত্ব দিতেন না। ওনার যদি তুমি মানে কর্মকাণ্ড দেখো তাহলেই বোঝা যাবে যে উনি ওনার ছন্দ ঠিক করছিলেন। একদম 1 পয়েন্ট এজেন্ডা ছিল তৃণমূলকে উৎখাত করব, মমতা বন্দ্যোপাধ্যায় শাসন ব্যবস্থা নিপাত যাবে, এইটা ছিল ওনার 1 পয়েন্ট এজেন্ডা, এবং সেইটা ধরে উনি এগিয়েছেন। যে কারণে ফিশ ফ্রাই খাওয়ার আমন্ত্রণ যখন জানিয়েছেন, উনি গিয়ে হাসি মুখে 2 মিনিটে বেরিয়ে গিয়ে প্রমাণ করে দিয়েছিলেন যে এখানে ফিশ ফ্রাই রাজনীতি চলবে না। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে এত গুরুত্ব যদি উনি দিতেন না, তাহলে আমি বলবো যে কালকে ওনার এই ফেসবুকটাও করার, উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে না ঠিক একটা পুতুল নাচে, সেই সুতোটা যার হাতে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে পুতুল নাচটা নাচছে সুতোটা আছে শুভেন্দু অধিকারীর হাতে। উনি একদিন দিলেন যে দেখো আমি না যাওয়ার আগে তো বিরোধীরা যাওয়া উচিত ছিল, এটা তো বিরোধীদের ইস্যু। কুণাল ঘোষ গেলেন, তার পরিচয় আবার সেই এক পুরনো জিনিস, উনি পাঞ্জাবি, উনি হিন্দু না মুসলমান, হ্যাঁ এগুলো মানুষ প্রত্যাখ্যান করেছে জেনেও সে এক ছন্দেই তৃণমূল তার নিজের বক্তব্য রাখতে শুরু করলো। আমার কথা হচ্ছে কেন কুণাল ঘোষ যাবেন? কুণাল ঘোষ তো তবু বিধায়ক, ওনার তো নিজের বিধানসভা কনস্টিটিউয়েন্সিতে কাজ থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কও হতে পারেননি, উনি তো দলনেত্রী। তাহলে দলের প্রতিনিধি হিসেবে উনি কেন গেলেন না? একজন মহিলার পাশে উনি কেন দাঁড়ালেন না? আমি নিতে ইচ্ছুক, এটা আমি কত বড় এখনো নিজেকে ভিআইপি মনে করছি যে আমি এটা বলে পাঠাচ্ছি ভায়া একজন অভিষেক খেলনা দিয়েছে, মমতা এই দিয়েছে, যে অভিষেক আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক
দলের সাধারণ সম্পাদক এবং উনি হচ্ছেন দলের সর্বময় নেত্রী। সেই দল তৃণমূল দলের এইটা নিয়ে কি স্ট্যান্ড, এই পুরো ঘটনাটায় তারা কতটা ব্যথিত, তারা কতটা সেটাকে অ্যাড্রেস করতে চাইছেন, সেটা নিয়ে কেন বলো তো ওরা কিচ্ছু করতে পারছে না? কারণ এই মহিলা আজকে যে ফুটপাতে দুধ ফোটাতে বাধ্য হয়েছে, এটা তো শুভেন্দু অধিকারীর এই 100 দিন 110 দিনের সরকারের জন্য নয়, এটা হচ্ছে বিগত সরকার তারও পুরনো সরকারদের এই ফুটপাতবাসীদের প্রতি অনীহা, ইচ্ছা নেই, একদম চূড়ান্ত অনীহা। 50 বছর ধরে এই মানুষগুলো এইভাবে মার্জিনালাইজ থেকে গেছে, এদেরকে ভোটের সময় ব্যবহার করেছে, তখন এরা খুব দামি ভোটার, তখন তাদের কোলে তুলে আদর করেছে, ফটো সেশন হয়েছে, সব কোডাক মোমেন্টস আমরা দেখেছি, কিন্তু ওইখানেই শেষ। তারপরে যে যখন যেখানে বসে আমি বলছি প্রত্যেকটা কাউন্সিলর তো কোনো না কোনো দলের হয়, তাহলে সেই পাড়ায় এই রকম কতজন বাচ্চা আছে যাদের দুধ ওইভাবে ফোটাতে হচ্ছে, ফুটপাত দখল করেই হচ্ছে, কেন তাদের ফুটপাতটাই ঠিকানা হলো, কেন তাদের পরিচয়টা কেয়ার অফ ফুটপাত হলো, সেইটা তোমরা জানার আগ্রহ রাখুনি 50 বছর ধরে? আজকে শুভেন্দু অধিকারীকে সেখানে পৌঁছতে হচ্ছে, যে মিউনিসিপ্যাল কর্পোরেশনটাকে ভেঙে দিয়ে পালিয়ে গেলেন ববি হাকিম, সেই কর্পোরেশনের থেকেই তো সাহায্য নিয়ে আজকে তাদেরকে আবার রিহ্যাবিলিটেট করতে হবে। তো তোমার দল আর তোমার দলের নেতৃবর্গ কি করে করবে কাজ? কারণ তুমিই তো কাজ করছো না। আগে তো আমি এক্সাম্পল সেট করব। আমার কথা হচ্ছে অগ্নিমিত্রা পাল এমন কিছু কথা বলেছেন এমনভাবে যেটা আমাদেরকে পীড়িত করেছেন, তারই দলের, তারই সহকর্মী মুখ্যমন্ত্রী গিয়ে কোনো সমালোচনা, কোনো বিতর্ক তৈরি না করে যে ক্ষতস্থানে প্রলেপ দিয়ে এলেন না, শুধুমাত্র ওই ফুটপাতবাসীর মন জয় করেনি, সমগ্র বাঙালির, সমগ্র বিশ্ব আজকে ওনাকে দেখে কুর্নিশ জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী হবেন তো এমন মানুষ হবেন যিনি মানুষের এইটুকু যন্ত্রণা শুনলে পরে সেইখানে পৌঁছবেন, যাতে বিরোধীদের প্রয়োজন না পড়ে। উনি যা বলেছেন উনি কাজে করে দেখিয়েছেন, যে বিরোধীদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বিরোধীরা কোনো ইস্যু উত্থাপন করার আগে সেটা শুভেন্দু অধিকারী সেই ইস্যু নিয়ে কথা বলছেন। সেইটাই আমরা এতদিন দেখতে চেয়েছিলাম। গণতন্ত্রে বিরাট খরচ করে আমরা যে ভোট নামক উৎসবে মেতে উঠি, আমরা যাদেরকে জনাদেশ দিই তারা একটা অনুষ্ঠানে গিয়ে মানুষের কথা বলবে, আর ফিরতে ফিরতে মানুষকে অবজ্ঞা করতে করতে ফিরবে, তাদেরও চিন্তা করবে না তাদের কালকের কি সংস্থান হবে সেগুলো নিয়ে। এইটা দেখে দেখে আমরা ক্লান্ত। আমরা এইরকম নেতা দেখতে চেয়েছিলাম। হ্যাঁ, এই যে আমাদের রাজ্যে এসে বারবার নরেন্দ্র মোদীজি বলেন না যে পরিবর্তন ভালো লাগছে, তো আমি আজকে বলছি সত্যি পরিবর্তন ভালো লাগছে। আমি নয়, প্রত্যেকটা মানুষের এই পরিবর্তন দেখার জন্য আমরা অপেক্ষা করছিলাম, যেখানে মুখ্যমন্ত্রী তার পদমর্যাদা, তার ভারী সুরক্ষা বলয়, তার স্তাবক দিয়ে ঘেরা নয়, মুখ্যমন্ত্রী মানুষের মুখ্যমন্ত্রী। আপনি মানুষের মাঝ দিয়ে হেঁটে গিয়ে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর আজ মানুষের থেকে মানে সেই বলে না যে ক্ষমতায় ওঠার সিঁড়িগুলো তো সুন্দর হয়, আর যখন ধাপে ধাপে নামে সেই জায়গাটা খুব রুক্ষ, কিন্তু তখন আর মানুষের হাত ধরার আপনার কোনো ইচ্ছে নেই। আপনি গিয়ে সিধিয়ে গেছেন আপনার ঘরটায়, রয়ে গেছেন ফেসবুকে বন্দি, আর আপনার ওই এপাং অপাং ঝপাং ওই কবিতার মধ্যে আপনি ওখানে সুখে দিন কাটান। তৃণমূলের এমনিতেই, তৃণমূলে যাদেরকে আপনি লালন পালন করেছিলেন, আপনি এটা মানতে রাজি নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় কাল বললেন বলেই শুভেন্দু অধিকারী? একেবারেই নন। কারণ আমি বলছি যে শুভেন্দু অধিকারী যেমন এটাও করবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাহলে এই বিষয়টা নিয়ে আমি কথাই বলবো না, এটা অচ্যুত। উনি রাজ্যটাকে ভালোবাসেন, উনি রাজ্যের মানুষকে ভালোবাসেন, রাজ্যের মানুষের জন্য যা করা প্রয়োজন উনি তাই করছেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ টু স্মল। না বললো কি না বললো মানে আমার তো মনে হয় আপনারা প্রশ্ন করেন বলে উনি জানতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ করেছেন, নয়তো উনি যে ধরনের কাজের মধ্যে ব্যস্ত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ আমি দেখার প্রয়োজন মনে করি না, তো উনি কেন দেখবেন? এটা খুব স্বাভাবিক বিষয়। আপনারা যেহেতু এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে জিইয়ে রেখেছেন, এই ওনার ফেসবুক লাইভগুলো আপনাদের দেখতে হয় এবং দেখা উচিত, কারণ উনি যদি কখনো কোনো ভালো প্রশ্ন করেন সে প্রশ্নটা তো ভারতবর্ষে গণতন্ত্রের জন্যই ভালো, তার স্বাস্থ্য বর্ধনের জন্যই ভালো, কিন্তু আপাতত ওনার
মানসিক স্বাস্থ্য বর্ধন করা উচিত। উনি এই ভালো কাজগুলো দেখে শিখুন যে উনি 15 বছর পাওয়া সত্ত্বেও উনি একটা দিনও এই রকম একটা ভালো কাজ করে, মানে হয় না মানুষ যখন ফিরে তাকায় তখন বলে যে আমার জীবনের এই 15টা পাতা আমার পড়তে বারবার ভালো লাগবে, কারণ এখানে আমার 15টা ভালো কাজ লেখা আছে। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম কোনো মোমেন্ট খুঁজে পাবেন কি না ওনার 15 বছরের শাসনকালে, যে হ্যাঁ যেখানে উনি একজন গরিব দুঃখীর যন্ত্রণা শুনতে পেয়ে তার কাছে ছুটে গেছেন। ওনার অহংকার ওনাকে এখনও আটকে রেখেছেন, যে এখনও উনি বাড়ির চৌকাঠ ডিঙিয়ে যেতে পারছেন না রাস্তায়। ওনার বাড়ির সামনে যে পভার্টি আছে, আমি তো ভাই বলছি যে আমি ওনার বাড়ির গলি দিয়ে তো অনেক সময় অনেকের বাড়ি গেছি এবং ওনার পরিবারেরও অনেকের বাড়িতে গেছি। সেই বস্তিগুলোয় বাড়িগুলো কিভাবে আছে মানুষগুলো, কেন তারা এখনও সেই বস্তিতেই থাকতে বাধ্য হলো। আবার কেউ কেউ ওনার জন্য বেঘরও হয়েছে, ওনার সাম্রাজ্য বিস্তার করার জন্য, ওনার ভাইয়েদের বাড়ি বানাবার জন্য সেই বস্তিটুকুও চলে গেছে। সেই যে উচ্ছেদের করুণ কাহিনী, সেটা উনি কেন শুনতে পাননি, কেন শুনতে চাননি? উনি পাননি না, পেয়েছিলেন সব কিছু, কিন্তু সব কিছুর মধ্যে উনি কি খুঁজতেন? সব কিছুর মধ্যে উনি বিজেপি খুঁজতেন। আজও শোনা যাচ্ছে যে উনি ওই মহিলাকে উপঢৌকন পাঠাচ্ছিলেন যে বিজেপির বিরুদ্ধে বলো, কিন্তু আসলে না এরা তো ফুটপাতবাসী, এরা অত এখনও না সাজিয়ে গুজিয়ে মিথ্যে কথা বলতে পারে না। ওই জন্য মুখ্যমন্ত্রীকে দেখে কিন্তু আবেগে বলেছে যে আমার আপনার উপরেই ভরসা, বিজেপিকেই ভালোবাসে। হয়তো সে সত্যিই বিজেপিকে ভোট দিয়েছে, হয়তো সে সত্যি চায় বিজেপি ক্ষমতায় থাকুক, এবং মুখ্যমন্ত্রীর থেকে বড় আশ্বাসের জায়গা কি হতে পারে? আমার কথা হচ্ছে মুখ্যমন্ত্রী তো আমাদের সবার। আমি ভোট দিলেও তিনি আমার মুখ্যমন্ত্রী, আমি ভোট না দিলেও উনি আমার মুখ্যমন্ত্রী। সেইখানে সেই মুখ্যমন্ত্রী বিরোধিতা করার জন্য যে যোগ্যতা দরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নেই।